আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবু মোহাম্মদ সালেক সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম ভার্বটা আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। এই সমস্যার কারণে আমরা পরীক্ষার প্রশ্নে অনেকেই 5 থেকে 10টা নাম্বার ছেড়ে আসতে বাধ্য হয়ে থাকি। তো আজকের এই ক্লাসটার মাধ্যমে কিভাবে রাইট ফর্ম ভার্ব খুব সহজে সমাধান করা যায় এবং খুব সহজে কিভাবে এটা থেকে নাম্বার পাওয়া যায় এটাই আমরা আলোচনা করব এবং খুব সহজেই সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাইট ফর্ম ভার্বের যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান করতে হলে 5টা টপিকের উপর আলোচনা করলে বা 5টা টপিকের উপর পূর্ণাঙ্গ ধারণা রাখলে আমি মনে করি এটা সমাধান করা কোনো ব্যাপারই। তাহলে চলো দেখা যাক আজকে ক্লাসের মাধ্যমে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বটা সহজে সমাধান করতে পারি। দেখো, আমি বলেছিলাম 5টা টপিকের উপর যদি পূর্ণাঙ্গ ধারণা রাখা যায় তাহলে রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করা কোনো ব্যাপারই না। তার প্রথমটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের উপর তোমার যদি পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে তুমি খুব সহজে ভার্বের ফর্ম চেঞ্জ করতে পারবে। তাহলে দেখি আসলে অক্সিলারি ভার্ব দ্বারা কিভাবে আমাদের ভার্বের ফর্ম চেঞ্জ করা যায়। অক্সিলারি ভার্ব আমি আমার ক্লাসে পূর্বের যে ক্লাসটা করেছিলাম অক্সিলারির উপরে সেটাতে দেখিয়েছিলাম যে অক্সিলারিকে টু বি, টু ডু, টু হ্যাভ এবং মডাল এই 4টা ভাবে ভাগ করা হয়ে থাকে। এই 4টা ভাগের উপর ভিত্তি করে ভার্বের ফর্ম চেঞ্জ করা যায়। তাহলে চলো দেখা যাক। প্রথমে টু বি। টু বি, এই টু বি এর অন্তর্ভুক্ত হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরা হচ্ছে টু বি এর অন্তর্ভুক্ত এবং এই টু বি এই ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে। সবসময় টু বি এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। মাঝে মধ্যে ভার্বের থ্রিও হয়ে থাকে। কখন ভার্বের থ্রি হয় এবং কখন ভার্বের সাথে আইএনজি হয় চলো আমরা একটু দেখে আসি। দেখো, আমি 2টা উদাহরণ লিখেছি। একটা লিখেছি হি ইজ ড্যাশ রিড আ বুক, দে আর ড্যাশ প্লে ফুটবল। আমি বলেছিলাম টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং বি থ্রি হয়। এইটার মাধ্যমে আমরা দেখব কিভাবে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে ইজ, এই যে আর, এরা হচ্ছে টু বি ভার্বের অন্তর্ভুক্ত। এই ইজ এর পরে আমরা দেখব এই ভার্ব প্লাস আইএনজি হয় কিভাবে। যে সেন্টেন্সে সাবজেক্টটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ সাবজেক্ট, ওই সেন্টেন্সের টু বি ভার্বের পরে যে ভার্বটা বসবে ওই ভার্বের সাথে আইএনজি হবে। আবার বলি, যে সেন্টেন্সে সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট থাকবে ওই সেন্টেন্সে টু বি ভার্বের পরে মেন ভার্বের সাথে সবসময় আইএনজি হয়। তাহলে আমরা দেখি উত্তরটা কি হবে। যেহেতু হি একটা অ্যাক্টিভ সাবজেক্ট এবং এর পরপরই একটা ইজ রয়েছে, অর্থাৎ এটা টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে যে মেন ভার্বটা থাকে তার সাথে নিয়ম মতো কি হবে, আইএনজি হবে, অর্থাৎ রিডিং হবে। আরেকটা উদাহরণ লিখেছি, দেখো দে আর প্লে ফুটবল। এই আরটা হচ্ছে একটা টু বি ভার্বের অন্তর্ভুক্ত এবং এই জায়গায় যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটাও অ্যাক্টিভ সাবজেক্ট। অর্থাৎ আমি বলেছিলাম সেন্টেন্সে অবস্থানরত সাবজেক্টটা যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে টু বি ভার্বের পরে মেন ভার্বের সাথে সবসময় আইএনজি হবে, অর্থাৎ উত্তরটা হবে প্লে। এখন দেখা যাক টু বি ভার্বের পরে কখন পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্ব থ্রি হয়ে থাকে। দেখো, এতক্ষণ আমরা দেখেছি টু বি ভার্বের পরে কখন ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ টু বি ভার্বের পরে কোন সেন্টেন্সের সাবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা দেখব কখন পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ টু বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয়। একটা উদাহরণের মাধ্যমে দেখি। দা ওয়ার্ড ইজ ড্যাশ, আমি যদি ডু লিখি তাহলে কি হবে। পূর্বে আমরা দেখেছিলাম সাবজেক্ট অ্যাক্টিভ হলে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি। এই ক্ষেত্রে যদি সাবজেক্টটা প্যাসিভ হয়, এই ক্ষেত্রে দা ওয়ার্ড হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি প্যাসিভ সাবজেক্ট হয়, অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট হয়, তাহলে এই সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব টু বি ভার্ব থাকে তাহলে ওই টু বি ভার্বের পরে যে মেইন ভার্বটা থাকবে তার ভার্ব থ্রি হবে, অর্থাৎ ভার্ব থ্রি হবে। আবার বলি, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট থাকে তাহলে টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ এই জায়গায় উত্তরটা হবে ডান। আরেকটা উদাহরণ মাধ্যমে যদি বলি, দা লেটার ইজ ড্যাশ রাইট বাই বাবু। তাহলে এখন আমরা দেখি দ্য লেটার ইজ, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে দ্য লেটার এবং ইজ হচ্ছে একটা টু বি ভার্ব এবং এই জায়গায় ভার্বটা দেওয়া আছে রাইট। এখন আমরা এই টু বি ভার্বের পরে এই ভার্বের কি পরিবর্তন করব তা নির্ভর করছে এই সাবজেক্টটার উপর। এই সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি করব। এই সাবজেক্টটাই যদি প্যাসিভ হয় তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে এই জায়গায় আমরা যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি দ্য লেটার, এই সাবজেক্টটা হচ্ছে কি প্যাসিভ সাবজেক্ট।
আর পরে যে টু বি ভার্বটা রয়েছে তাহলে এর নিয়ম মতে আমরা করবো হচ্ছে ভার্ব থ্রি অর্থাৎ রিটেন, WRITEN, রিটেন। উত্তর হবে রিটেন। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কখন টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং কখন টু বি ভার্বের পরে ভার্ব থ্রি হয়ে থাকে। তাহলে চলো দেখা যাক টু ডু ভার্বের পরে ভার্বের কোন ধরনের ফর্ম হয়ে থাকে। টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমি দুইটা উদাহরণ দিয়েছি। আমরা যেই জায়গায় টু ডু ভার্বের অর্থাৎ টু ডু ভার্বের ডু, ডাজ, ডিড এই তিনটা যেই জায়গায় পাবো ওই ঠিক পরপরই যে ভার্বটা থাকবে ওই ভার্বের সব সময় কি হবে বেস ফর্ম হবে। এই যে উদাহরণটার মধ্যে আমরা দেখলাম হি ডাজ ড্যাশ প্লে ফুটবল, এই যে মেন ভার্বটা প্লে দেওয়া আছে এই জায়গায় টু ডু ভার্বের ডাজ অন্তর্ভুক্ত আছে। এই ডাজ এর পরপরই গ্যাপ দেওয়া আছে। এখন এই ডাজ, ডি অথবা ডু এরপরে যদি আমরা একটা গ্যাপ পাই তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাই দিব, তাহলে উত্তরটা হবে কি প্লে। আর এই জায়গায় দেখো ডিড হি গো দেয়ার, এই ডিডটা হচ্ছে টু ডু ভার্বের অন্তর্ভুক্ত। আর এই টু ডু ভার্বের পরে আমরা সবসময় ভার্বে ওয়ান বসাবো, তাহলে এই জায়গায় উত্তরটা কি হবে গো অবশ্যই, অর্থাৎ টু ডু ভার্ব। অনেক ইজি। টু ডু ভার্ব আমরা যেই জায়গায় দেখবো এরপরে যদি কোনো ভার্ব বসাতে হয় অবশ্যই তাকে আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান ফর্মে বসিয়ে দিই। এখন চলো আমরা দেখি অক্সিলারি টু হ্যাভ ভার্বের পর ভার্বের পরিবর্তন কি হয়। টু হ্যাভ ভার্ব এরপরে সব সময় ভার্বের জি হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। কিভাবে আমরা একটু শুনি। টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদেরকে আমরা যে সেন্টেন্সে পাবো এই সেন্টেন্সেরই মেন ভার্ব অর্থাৎ সব সময় মেন ভার্বকে আমরা ভার্ব থ্রিতে রূপান্তর করবো। দু একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু সহজেই বুঝি। দেখো আমি দুইটা উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণটাতে দেখা যাচ্ছে হি হ্যাজ ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক। পরের উদাহরণের মাধ্যমে আই হ্যাড ড্যাশ ডু দ্য ওয়ার্ক। এই জায়গায় মেন ভার্বটা হচ্ছে ফিনিশ এবং এই জায়গায় হচ্ছে ডু, এবং এই দেশের পূর্বেই দেওয়া আছে হ্যাভ এবং হ্যাজ, দুইটা দেওয়া আছে। এবং আমরা বলেছিলাম এবং আমরা দেখেছি যে টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের থ্রি হয়ে থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। তাহলে কোন দেশের আগে অর্থাৎ কোন সাবজেক্টের বা কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা টু হ্যাভ ভার্ব পাই অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এদেরকে পাই তাহলে ঠিক ওদের পরে যে মেন ভার্বটা বসবে এর সাথে আমরা ভার্বের থ্রি বসিয়ে দিব অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করবো। তাহলে এই জায়গায় হি হ্যাজ ফিনিশ দেওয়া আছে অর্থাৎ ভার্বের কি রূপ পরিবর্তন হতে পারে ভার্ব থ্রি অবশ্যই। তাহলে আমরা উত্তরটা করব হচ্ছে ফিনিশড। ফিনিশড অর্থাৎ ভার্ব পরিবর্তন হয়ে ভার্ব থ্রি থেকে হবে ফিনিশড। এই জায়গায় লেখা আছে আই হ্যাভ ড্যাশ ডান দ্য ওয়ার্ক টু। আমরা জানি ডু, ডাস, ডিড আর ভার্বের থ্রি হচ্ছে ডান। তাহলে এই হ্যাভ এর পরে উত্তরটা হবে কি ডান, ভার্বের থ্রি ডান। তাহলে কি বোঝা যাচ্ছে টু হ্যাভ ভার্বের পরে সবসময় মেন ভার্বের ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি দেখলাম অক্সিলারি টু বি ভার্ব এবং টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্বের পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে আমরা ইতিমধ্যে দেখলাম। এখন আমরা দেখব মডেল অক্সিলারির পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে। ইউ শুড ড্যাশ গো। দেখো আমি লিখেছি ইউ শুড গো। শুটটা একটা মডেল অক্সিলারি। আমরা আমার অক্সিলারি ক্লাসে আমি দেখিয়েছি মডেল কিভাবে তৈরি করতে হয় এবং মডেল কারা কারা হয় এগুলো আমি সবগুলো দেখিয়েছি, তোমরা দেখে আসতে পারো অক্সিলারি ক্লাসটাতে। শুট একটা মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারি পরে আমি বলেছি সব সময় কি হয় ভার্বের বেস ফর্ম অর্থাৎ ওয়ান হয়ে যাবে। তাহলে ইউ শুড, শুড যদি একটা মডেল হয় তাহলে এই গো এর পরিবর্তনটা কি হবে? গো এর পরিবর্তনটা গো নিজে ভার্বের বেস ফর্ম থেকে যাবে। আবার যদি বলি আই ইউজ টু ড্যাশ প্লে ফুটবল, আমি যদি বলি আই ইউজ টু ড্যাশ প্লে ফুটবল তাহলে এই জায়গায় মডেলটা কি ইউজ টু। আর ইউজ টু যদি মডেল হয়ে থাকে তারপরে ভার্বের ফর্মটা আসলে কি হয়ে থাকবে ভার্বের ওয়ান অর্থাৎ প্লে, তাই না? তাহলে কি বুঝলাম মডেল অক্সিলারি পরে সব সময় ভার্বের ওয়ান হয়ে থাকে, তবে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটার পরে ভার্বের থ্রি হয়ে থাকে। সেটা কি স্যার? অনেকেই আমরা পরীক্ষার প্রশ্নে মডেলকে দেখি কিন্তু মডেলের পরে বি, মডেলের পরে যদি বি হয়, বি অথবা হ্যাভ হয় তাহলে
মডাল অক্সিলারির পরে আর ভার্বের ওয়ান থাকে না, হয়ে যায় ভার্ব থ্রি। কিভাবে স্যার, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। দা লেটার ক্যান বি ড্যাশ রাইট। যদি আমি এটা বলি দ্য লেটার ক্যান বি রাইট, তাহলে উত্তরটা কি হতে পারে? যদি এই জায়গায় বি না থেকে শুধু ক্যান থাকতো তাহলে আমরা লিখতাম দ্য লেটার ক্যান রাইট, কারণ ক্যানটা হচ্ছে একটা মডাল অক্সিলারি, আর মডালের পরে ভার্বের ওয়ান আমি একটু আগে দেখেছি। কিন্তু এই জায়গায় দেখো কি লিখেছে, দ্য লেটার ক্যান বি ড্যাশ, তাহলে ঠিক মডালটার পরপরই একটা বি আমি লিখেছি। দেখো মডাল অক্সিলারির পরে যদি বি অথবা হ্যাভ থাকে, বি অথবা হ্যাভ থাকে, তাহলে ভার্বের কি ফর্ম হয়ে যাবে? ভার্ব থ্রি। তাহলে উত্তরটা কি হবে? দ্য লেটার ক্যান বি কি হয়ে যাবে? রিটেন, ক্যান বি রিটেন। আরেকটা উদাহরণের মাধ্যমে দেখাই। হি মে হ্যাভ ড্যাশ গো হোম। দেখো আমি এই উদাহরণটার মাধ্যমে কি লিখেছি, হি মে হ্যাভ, মে একটা মডাল অক্সিলারি, এই মডালের পরপরই দেখো একটা হ্যাভ আছে, অর্থাৎ মডাল অক্সিলারির পরে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের থ্রি হয়ে যাবে। তাহলে হি মে হ্যাভ, হ্যাভ একটা মডাল অক্সিলারি, সরি মে একটা মডাল অক্সিলারি, আর এর পরপরই কি যুক্ত হয়েছে? হ্যাভ। আর এই কারণে আমরা এই যে ভার্বটা মেইন ভার্বটা রয়েছে এই ভার্বের কি রূপ পরিবর্তন করতে পারি, তাহলে ভার্বের থ্রি করতে হবে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? গন। হি মে হ্যাভ গন হোম। অর্থাৎ সহজেই জানি যদি কোনো মডাল অক্সিলারির পরে মেইন ভার্ব থাকে, শুধুমাত্র মডাল অক্সিলারির পরে মেইন ভার্ব থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ওয়ান হয়ে থাকে। কিন্তু মডাল অক্সিলারির পরে যদি বি অথবা হ্যাভ থাকে তাহলে ভার্বের থ্রি হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এতক্ষণ আমরা অক্সিলারির পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে এবং মডাল অক্সিলারির পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে সবগুলো দেখলাম। এখন আমরা পরবর্তী যে ধাপটা রয়েছে প্রিপোজিশন, এরপরে ভার্বের কি রূপ পরিবর্তন হয় এটা দেখব। প্রিপোজিশন কারা হয়? সাধারণত প্রিপোজিশন হয়ে থাকে এই যে অফ, ইন, টু, বাই, উইথ, উইথআউট, অ্যাবাউট, অ্যাবভ, এরা সাধারণত অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে। পৃথিবীতে যত প্রিপোজিশনই থাকুক না কেন, সকল প্রিপোজিশনের পরে সব সময় ভার্ব প্লাস আইএনজি হবে। সব সময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি আসলে প্রিপোজিশনের পরে কিভাবে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, she left without dash tell me। এই যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সের মধ্যে এই উইথআউট হচ্ছে একটা প্রিপোজিশন, এবং আমরা বলেছিলাম পৃথিবীতে যত প্রিপোজিশন থাকুক না কেন সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই উইথ একটা প্রিপোজিশন হলে এরপরে যে ভার্বটা থাকবে তারপরে কি হতে পারে? ভার্ব প্লাস আইএনজি অবশ্যই। তাহলে উত্তরটা কি হবে? টেলিং। কি হবে? টেলিং। উত্তরটা কি? টেলিং। আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমি আরেকটা উদাহরণ লিখেছি, হি ইজ ইন্টারেস্টেড ইন ড্যাশ লার্ন ইংলিশ। এই বাক্যটার মধ্যে দেখো ঠিক এই গ্যাপটার পূর্বেই এই ইন কথাটা অর্থাৎ ইন প্রিপোজিশনটা রয়েছে। এই ইন প্রিপোজিশনটা থাকার কারণে এরপরে যে মেইন ভার্বটার পরিবর্তন করতে চাচ্ছে এই পরিবর্তনটা সব সময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে উত্তরটা কি হবে? লার্নিং। উত্তরটা কি হবে? লার্নিং। তাহলে সহজেই বলি পৃথিবীতে যত প্রিপোজিশন রয়েছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। তবে প্রিপোজিশনের মধ্যে একটা প্রিপোজিশন রয়েছে সেটা হচ্ছে টু। টু এর দুইটা পরিচয়, সে ইনফিনিটিভ টু হিসেবেও পরিচিত হয় এবং সে প্রিপোজিশন টু হিসেবেও কি পরিচিত হয়ে থাকে। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে এবং প্রিপোজিশন টু এর পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয়ে থাকে আজকের ক্লাসে আমরা সেটা দেখব। আচ্ছা বলেছিলাম টু এর দুইটা পরিচয়, সে ইনফিনিটিভ টু নামেও পরিচিত আবার প্রিপোজিশন টু নামেও পরিচিত। তাহলে ইনফিনিটিভ টু এবং প্রিপোজিশন টু আসলে কিভাবে আমরা আলাদা করব এবং তাদের পরে ভার্বের কি রূপ পরিবর্তন হয় চলো আমরা একটু দেখি। ইনফিনিটিভ টু এরপরে সব সময় ভার্ব প্লাস ওয়ান হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু প্রিপোজিশন টু কিভাবে হয়? এই যে কিছু কথা মানে কিছু ওয়ার্ড আমি লিখেছি ফ্রেজ, ওরা হচ্ছে এক ধরনের ফ্রেজ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডেভোরেট টু, অবজেক্ট টু, এডিক্টেড টু। এরা হচ্ছে এক ধরনের ফ্রেজ, এদের পরে যে টু ইউজ করেছি আমি প্রত্যেকের ক্ষেত্রে আমি ইউজ করেছি টু। এই ক্ষেত্রে তারা কিন্তু ইনফিনিটিভ টু হিসেবে পরিচিত না, এরা এই ক্ষেত্রে প্রিপোজিশন টু হিসেবে পরিচিত। অর্থাৎ তাদের পরে তাহলে ভার্বের কি রূপ পরিবর্তন হবে? তাদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে?
অর্থাৎ ইনফিনিটিভ টু এর পরে কি হবে ভার্বের ওয়ান, কিন্তু প্রিপজিশন এর ফ্রেজ এইগুলোর পরে সবসময় ভার্বের কি হবে আইএনজি হবে। তাহলে খুব সুন্দর করে চিনে রেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডেভোরেট টু, অবজেক্ট টু, এডিক্টেড টু, এদের পরে সব সময় ভার্ব প্লাস আইএনজি হয়। আমি যে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সহজে বুঝিয়ে বলি। আচ্ছা দেখো, আমি এই জায়গায় একটা সেন্টেন্স লিখেছি, হি লাইকস টু প্লে। এই জায়গায় যে টুটা ব্যবহার করেছি আমি, এবং দেশের আগে যে টুটা রয়েছে এই টু এর পরিচয়টা হচ্ছে সে একটা ইনফিনিটিভ টু। সে কি টু? সে একটা ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের ওয়ান হয়ে থাকে। তাহলে উত্তরটা কি করবো আমরা? হি লাইকস টু, টু একটা ইনফিনিটিভ, এই জন্য তারপরে ভার্বের ওয়ান, অর্থাৎ উত্তর হবে প্লে। কিন্তু আমি যদি এইখান থেকে যে কোনো একটা ফ্রেজ নিয়ে কাজ করি, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ মিট, দেশ অনেক কথা। আই এম লুকিং ফরওয়ার্ড টু, দেখো আমি লিখেছিলাম লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, অর্থাৎ প্রিপজিশনের অন্তর্ভুক্ত কোনো ফ্রেজের সাথে যদি টু যুক্ত থাকে, অর্থাৎ লুকিং ফর, লুক ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আমরা কি যুক্ত করতে পারি? তাহলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। মিটিং, কি হবে? মিটিং। তাহলে খুব সহজেই বলি, যদি ইনফিনিটিভ টু থাকে তাহলে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাছাড়া যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডেভোরেট টু, অবজেক্ট টু, এডিক্টেড টু, এই সকল ফ্রেজগুলোর পরে টু থাকে এবং কোনো দেশ এবং ভার্বের পরিবর্তন চায়, তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি করে থাকবো। কেমন? আশা করি খুব সহজেই বুঝাতে পেরেছি। চলো এখন দেখা যাক পার্সনের মাধ্যমে কিভাবে ভার্বের পরিবর্তন হয়ে থাকে। পার্সন, পার্সন কি? পার্সন পুরুষ, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিন প্রকার হয়ে থাকে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা হয়ে থাকে? আই, উই। সেকেন্ড পার্সন কে? ইউ। তাহলে আই, উই, ইউ, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন, এদের পরে সব সময় টেন্সের বেস ফর্ম হয়ে থাকে। শুধুমাত্র পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অক্সিলারিটা পরিবর্তন হয়। কিভাবে আমরা একটু দেখি। দেখো আমি চারটা উদাহরণ লিখেছি। আই প্লে ফুটবল, আই একটা ফার্স্ট পার্সন, তারপরে ভার্বের বেস ফর্মটাই রয়েছে। দ্বিতীয়ত আমি লিখেছি আই এম প্লেইং ফুটবল, আই ফার্স্ট পার্সন, তারপরে একটা অক্সিলারি যুক্ত করেছি এম, এবং এম টু বি ভার্বের, আমরা একটু আগে মাত্র শিখে এসেছি টু বি ভার্বের হওয়ার কারণে এই জায়গায় ভার্বের পরিবর্তন হলে প্লে এর সাথে আইএনজি যুক্ত করেছি, অর্থাৎ আমরা কিন্তু শিখে আসছি টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। শুধুমাত্র ফার্স্ট পার্সনের পরে অক্সিলারি একটা পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা ভার্বের পরিবর্তন প্লে থেকে প্লেইং করেছি। এই ক্ষেত্রে দেখো ইউ প্লে ফুটবল, ইউ একটা সেকেন্ড পার্সন, এরপরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। কিন্তু ইউ এর পরে যখন আমরা একটা অক্সিলারি নিয়েছি, অর্থাৎ টু বি ভার্বের আরটা নিয়েছি, এরপরেই ভার্বের একটা পরিবর্তন হচ্ছে প্লে। অর্থাৎ কি বলতে পারি? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে সব সময় টেন্সের বেস ফর্ম, টেন্স এর কোনো পরিবর্তন হয় না, বেস ফর্ম হয়ে থাকে, অর্থাৎ বি ওয়ান হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র অক্সিলারিটার পরিবর্তন হয়। এখন আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট থার্ড পার্সনটা নিয়ে। থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। তার আগে জেনে নিই থার্ড পার্সন কারা হয়। আই, উই, ইউ, ফার্স্ট এবং সেকেন্ড ওরা হয়ে থাকে। এই তিনটা বাদে পৃথিবীতে যত কিছু সাবজেক্ট হিসেবে আসছে সকল কিছুকে আমরা বলবো হচ্ছে থার্ড পার্সন। তবে থার্ড পার্সন সিঙ্গুলারও হয়, থার্ড পার্সন প্লুরালও হয়ে থাকে। থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের কি রূপ পরিবর্তন করব, যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ভার্বের কি রূপ পরিবর্তন করব। চলো একটু দেখি। থার্ড পার্সন প্লুরালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তবে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়ে থাকবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে থাকবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমি দুটো উদাহরণ লিখেছি। বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। থার্ড পার্সন যদি প্লুরাল হয় বলেছিলাম ভার্বের বেস ফর্ম, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হলে শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের ক্ষেত্রে এস অথবা ইএস হবে। দেখো আমি লিখেছি হি এবং এই জায়গায় লিখেছি শি। থার্ড পার্সন সিঙ্গুলার, কি আই, উই, ইউ বাদে যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। তাহলে হি একটা থার্ড পার্সন, এবং হি যদি থার্ড পার্সন হয়ে থাকে তাহলে থার্ড পার্সন সে সিঙ্গুলার নাকি প্লুরাল? এই জায়গায় দেখা যাচ্ছে হি, সে একটা থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম।
আর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে এবং প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এই যে প্লে কথাটার সাথে আমরা এই জায়গায় এস যুক্ত করেছি, অর্থাৎ প্লেস হয়ে গেছে, হি প্লেস ফুটবল। থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আমরা কি যুক্ত করেছি, এস অথবা ইয়েস। তাহলে পরেরটাতে দেখো শি, হি থার্ড পারসন, শিও থার্ড পারসন, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার। এই ক্ষেত্রে গো কথাটার সাথে আমরা অতিরিক্ত ইএস যুক্ত করেছি, কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব, এস অথবা ইয়েস। শি গোস টু স্কুল। তবে বারবার বলে দেই, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্ব প্লাস ইএস হবে, এস অথবা ইএস হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুরো ক্লাসটাতে অক্সিলারি ভার্ব, প্রিপজিশন এবং পার্সন, ইনফিনিটিভ ইত্যাদি বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে কিভাবে খুব সহজে ভার্বকে পরিবর্তন করা যায় এবং ভার্বের কি কি পরিবর্তন হয় আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে লিখে পাঠিয়ে দাও। এবং যারা যারা এখনো আমার এই সাকসেস ল্যাব উইথ আবু সালেক এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।